Assalamu alaikum. Myself Khalid Hassan Milo. Today's video is arachidonic acid metabolism. So first of all, what is arachidonic acid? অ্যারাকিডোনিক এই শব্দটা আসছে ল্যাটিন অ্যারাকিস থেকে, যার অর্থ হচ্ছে পিনাট। পিনাট মানে হচ্ছে বাদাম, অর্থাৎ বাদাম বললেই আমাদের মাথায় চলে আসে যে বাদামের মোস্ট অফ দ্য কন্টেন্টই হচ্ছে একটা ফ্যাট, অর্থাৎ ফ্যাটি অয়েল এই রকম টাইপ। হ্যাঁ, অর্থাৎ তাহলে এইটার দ্বারা বোঝা যাচ্ছে যে অ্যারাকিডোনিক অ্যাসিডটা একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের মতো, অর্থাৎ ফ্যাট জাতীয় সাবস্টেন্স। এটা কিন্তু ক্লিয়ার একদম। তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিডটা এসেছে পিনাট, অ্যারাকিস শব্দ, যার অর্থ হচ্ছে পিনাট। কিন্তু বাস্তবে পিনাট অয়েল যেটা, অর্থাৎ বাদামের যে তেল, ওইখানে কোনো অ্যারাকিডোনিক অ্যাসিড থাকে না। কিন্তু কেন পিনাট নাম রাখা হয়েছে? কারণ একটা যে ফ্যাট আছে আমাদের বডিতে অ্যারাকিডোনিক অ্যাসিড, এই অ্যারাকিডোনিক অ্যাসিডটাই হচ্ছে আমাদের বডিতে একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, আমাদের যে ডায়েটারি লিনোলেনিক অ্যাসিড আছে 20 কার্বন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এইটা থেকে আসে এবং এটা ফ্যাটের মতো, এই জন্যই এটার নামকরণ করা হয়েছে হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। ঠিক আছে, অ্যারাকিডোনিক অ্যাসিডটা এই লিনোলেনিক অ্যাসিড থেকে যে ডায়েটের মাধ্যমে আসে, এটা হচ্ছে কি আমাদের সেল মেমব্রেন, আমাদের দিস ইজ দ্য সেল মেমব্রেন। এটা ফসফেট আর লিপিড, সো ফসফোলিপিড টু লেয়ার, দ্যাট মিনস ফসফোলিপিড বাই লেয়ার। আমাদের সেল মেমব্রেনের যে ফসফোলিপিড বাই লেয়ারের একটা অন্যতম কম্পোনেন্ট হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড, যেটা ফ্যাটি অ্যাসিড হিসেবে এখানে থাকে। ঠিক আছে, অর্থাৎ আমাদের সেল মেমব্রেন গঠনের ক্ষেত্রে অবশ্যই অ্যারাকিডোনিক অ্যাসিড লাগে। প্রত্যেকটা আমাদের বডিতে যত সেল আছে প্রত্যেকটা সেলে অ্যারাকিডোনিক অ্যাসিড আছে। আচ্ছা, এখন এই যে আমাদের যে সেল মেমব্রেনে যে ফসফোলিপিডটা আছে, এই ফসফোলিপিডটা সেল মেমব্রেনে যে ফসফোলিপিডটা আছে, এই ফসফোলিপিডটাই এখন কি হলো যে আমাদের কোনো সেলে, বডির যে কোনো সেলে যদি কি হয় যে টিস্যু ইনজুরি হলো, ইনফ্লামেশন হলো অথবা ইনফেকশন হলো, হ্যাঁ, অর্থাৎ এই বিষয়গুলো যদি হয়, এই বিষয়গুলো হলে কি হবে যে আমাদের ওই সেলে তখন হচ্ছে একটা এনজাইম অ্যাক্টিভেটেড হবে। অর্থাৎ এই ইভেন্টগুলা, টিস্যু ইনজুরি, ইনফ্লামেশন, ইনফেকশন, এই ইভেন্টগুলো কি করবে, ফসফোলাইফেজ A2, অর্থাৎ আমাদের সেলের ফসফোলাইফেজ A2কে অ্যাক্টিভেট করে দিবে, যেটা হচ্ছে কি করবে, যেটা সেল মেমব্রেন থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড, অর্থাৎ যেটা এই লিপিড বাইলেয়ারের ভিতরে ছিল, সেটাকে টোটালি আলাদা করে দিবে। অর্থাৎ অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজড ফ্রম সেল মেমব্রেন। ঠিক আছে, তাইলে আমাদের যে কোনো ইনফ্লামেশন, ইনফেকশন, ফিজিক্যাল অর কেমিক্যাল এজেন্ট কোনো কিছুর কারণে যদি আমাদের সেল মেমব্রেনটা ড্যামেজ হয়, তখন আমাদের কি হবে যে অ্যারাকিডোনিক অ্যাসিডটা আলাদা হয়ে যাবে। তাহলে মেমব্রেন থেকে অ্যারাকিডোনিক অ্যাসিডটা আলাদা হয়ে গেল। এখন কি হবে যে আমাদের বডিতে, ঠিক আছে, আমাদের টিস্যুতে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। আমাদের বডির বিভিন্ন টিস্যু আছে, বিভিন্ন টিস্যুতে বিভিন্ন রকম এনজাইম থাকে। তার ভিতরে কি একটা এনজাইম হচ্ছে সাইক্লো অক্সিজেনেস, আর একটা হচ্ছে লাইপো অক্সিজেনেস। সাইক্লো অক্সিজেনেস, এই যে সি আর অক্সিজেনেসের অক্স, এই জন্য এই এনজাইমটাকে বলা হয় কক্স এনজাইম। আবার লাইপো অক্সিজেনেস, এটাকে বলা হয় লক্স এনজাইম। ঠিক আছে, তাহলে সাইক্লো অক্সিজেনেস আর হচ্ছে কি লাইপো অক্সিজেনেস। এখন এই যে আমাদের যে সাইক্লো অক্সিজেনেস এনজাইমটা আছে, এই এনজাইমটা আবার দুই প্রকার, COX-1 অর্থাৎ সাইক্লো অক্সিজেনেস 1 এবং COX-2 সাইক্লো অক্সিজেনেস 2। COX-1টা আমাদের বডির মোস্ট টিস্যু, অর্থাৎ ধরা যাইতে পারে যে আমাদের বডির যত টিস্যু আছে সব কিছুতেই COX-1 আছে। আর COX-2 হচ্ছে মেইনলি ব্রেন, কিডনি এবং এরিয়া অফ ইনফ্লামেশন, অর্থাৎ যেই রিজিয়নে ইনফ্লামেশন হবে, অ্যাকুট বা ক্রনিক ইনফ্লামেশন হলো একটা ইনজুরিয়াস এজেন্টের কারণে, ইনফেকশনের কারণে, তো ওই ইনফ্লামেটরি এরিয়াতে COX-2 সিনথেসিস হবে এবং COX-2 এই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে কাজ করবে। তাইলে আমাদের এই যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো কী করবে, অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে কাজ করবে। COX-1 এবং COX-2 এটা হচ্ছে কি করে, আচ্ছা পরে ওইটা বলতেছি, COX-1 COX-2 এর কাজ। তো অ্যারাকিডোনিক অ্যাসিডের উপর সাইক্লো অক্সিজেনের যখন কাজ করবে, তখন ফর্মেশন হবে প্রোস্টাগ্ল্যান্ডিন G2, প্রোস্টাগ্ল্যান্ডিন G2। আচ্ছা, প্রোস্টাগ্ল্যান্ডিন শব্দটা আসছে প্রোস্টেট থেকে, অর্থাৎ 1930 সালে যখন প্রোস্টাগ্ল্যান্ডিন একটাকে সাবস্টেন্স হিসেবে আইডেন্টিফাই করা হয়, তখন মনে করা হতো যে প্রোস্টাগ্ল্যান্ডিন এই হচ্ছে লোকাল হরমোনটা, এই অটাকয়েডসটা কোথা থেকে আসে, প্রোস্টেট থেকে আসে, এই জন্য এর নামকরণ করা হয় প্রোস্টাগ্ল্যান্ডিন। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন G2 সাইক্লো অক্সিজেনের মাধ্যমে প্রথম সিনথেসিস হবে। এরপরে সিনথেসিস হবে হচ্ছে কি প্রোস্টাগ্ল্যান্ডিন H2, প্রোস্টাগ্ল্যান্ডিন H2, অর্থাৎ এইটা একদম প্রিকারসার মানে ফাদার, অর্থাৎ এর থেকেই পরবর্তীতে সব কিছু তৈরি হবে। হ্যাঁ, আবার এইসে আমরা মনে রাখবো যে হোস্ট, এইসে হচ্ছে হোস্ট, অর্থাৎ এর থেকেই পরবর্তীতে প্রোস্টাগ্ল্যান্ডিনগুলো সিনথেসাইজ হবে। এখন যে প্রোস্টাগ্ল্যান্ডিন H2 আছে,
এখন আমাদের ডিফারেন্ট সেল কনভার্ট প্রোস্টাগ্ল্যান্ডিন H2 অফ ডিফারেন্ট কম্পাউন্ডস, অর্থাৎ আমাদের এই প্রোস্টাগ্ল্যান্ডিন H2 থেকে এই প্রোস্টাসাইক্লিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন যা যা তৈরি হয়, থ্রম্বোক্সান, হ্যাঁ, এই যাই তৈরি হয় না কেন, এটা তৈরি হওয়ার বিভিন্ন সেল এটাকে বিভিন্ন জিনিসে তৈরি করতে পারে, কারণ এটা তৈরি হওয়ার জন্য আবার এনজাইম লাগে। ওই এনজাইমটা বিভিন্ন সেলে যে সেলে থাকবে সেই সেলেই তৈরি করতে পারবে। তো মেইনলি প্রোস্টাগ্ল্যান্ডিন H2 থেকে কি কি তৈরি হয়? তৈরি হয় প্রোস্টাসাইক্লিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হচ্ছে থ্রম্বোক্সান A2। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন এবং হচ্ছে কি থ্রম্বোক্সান A2। এখন আসি যে আমি এখানে তিনটে ছবি এঁকেছি, একটা হচ্ছে চাঁদ, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে সূর্য। তো চাঁদকে আমি বোঝাবো প্রোস্টাসাইক্লিন, পৃথিবী হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সান হচ্ছে কি থ্রম্বোক্সান A2। এখন আমাদের যেটা যেটা কথা যে পোস্টাসাইক্লিন আর সান আর মুন, সান মুন কি একটা আরেকটার একদম অপোজিট, অর্থাৎ এই দুইটার ফাংশনও একদম অপোজিট। আমরা জানি যে, আচ্ছা প্রথমে বলে নিই যে সাইট অফ সিনথেসিস, কোন কোন সাইট অফ সিনথেসিস, কোন কোন জায়গায় এইগুলো সিনথেসিস হয়, অর্থাৎ এই এনজাইমগুলো আছে যারা এটা সিনথেসিস করতে পারবে। যেমন পোস্টাসাইক্লিন, এটা তৈরি হয় মেইনলি ইন্ডোথিলিয়ামে। পোস্টাগ্ল্যান্ডিন, পোস্টাগ্ল্যান্ডিন আবার হচ্ছে দুই প্রকার আছে। আচ্ছা, আমাদের যে প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে টোটাল 9 রকম প্রোস্টাগ্ল্যান্ডিন আছে। প্রোস্টাগ্ল্যান্ডিন A B C D E F G H I, অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিন A থেকে I পর্যন্ত টোটাল 9 রকম প্রোস্টাগ্ল্যান্ডিন আছে। তো এই যে প্রোস্টাগ্ল্যান্ডিনের ভিতরে লাস্ট স্টেজে একদম সিনথেসিস হয় প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। হ্যাঁ, এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং F2 আলফা এরা মেইনলি ব্রেন, কিডনি এবং স্মুথ মাসলে থাকে। এজন্য এই সকল জায়গায় টিস্যু ইনজুরি হলে এই সকল জিনিসগুলা এই সকল অর্গানের উপরেই কাজ করে। আর আমাদের যে থ্রম্বোক্সান A2, এর নাম থ্রম্বোক্সান। থ্রম্বোক্সান মানে এটা কি করবে? থ্রম্বোসিস করবে। থ্রম্বোক্সান মানে থ্রম্বোসিস, থ্রোম্বাস থেকে থ্রম্বো, ঠিক আছে? থ্রম্বোক্সান এরা মেইনলি থাকে হচ্ছে কি প্লেটলেট, কারণ মেইনলি হচ্ছে এদের হচ্ছে সাইট হচ্ছে প্লেটলেট, কারণ প্লেটলেটকেই ফাইব্রিন টিস্যুর মাধ্যমে অ্যাগ্রিগেশন হয়ে থ্রম্বোসিস হবে। এছাড়া ম্যাক্রোফেজে থাকে কিছু, কিডনিতে থাকে কিছু, স্মুথ মাসলে থাকে। তো এখন আসি যে ফাংশনগুলো কী কী। এখন আমাদের যে প্রোস্টাসাইক্লিন আছে, প্রোস্টাসাইক্লিন হচ্ছে মেইনলি এন্ডোথেলিয়ামে থাকে এবং প্রোস্টাসাইক্লিন কী করে? প্রোস্টাসাইক্লিন করে হচ্ছে ভ্যাসোডাইলেশন এবং ডিক্রিজ প্লেটলেট অ্যাগ্রিগেশন অথবা ইনহিবিট প্লেটলেট অ্যাগ্রিগেশন, অর্থাৎ প্লেটলেটকে এক জায়গায় জমতে দেয় না। এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন আই থেকে আমরা মনে রাখবো ইনহিবিট, অর্থাৎ প্লেটলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করবে। আর থ্রম্বোক্সিনের আমরা ফাংশন দেখি যে এটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করবে এবং ইনক্রিজ প্লেটলেট অ্যাগ্রিগেশন, কারণ থ্রম্বো অর্থাৎ থ্রম্বাস ফর্মেশন করবে। আবার একটা কথা যে কোনো জায়গায় কোনো ভেসেলে যদি থ্রম্বাস ফর্মেশন হয়, থ্রম্বাস ফর্মেশন হওয়ার কারণে ভেসেলটা কী হবে? কনস্ট্রিক্টেড হয়ে যাবে, এই জন্য ভেসো কনস্ট্রিকশন হবে। এভাবে আমরা মনে রাখতে পারি যে প্লেটলেট অ্যাগ্রিগেশন করবে এবং ভেসো কনস্ট্রিকশন করবে। সো এখানে দেখছি প্লেটলেট অ্যাগ্রিগেশন করছে এবং হচ্ছে কি ভেসো কনস্ট্রিকশন করছে, এটা ভেসো ডাইলেশন করছে আর ইনহিবিট প্লেটলেট অ্যাগ্রিগেশন করছে। প্রোস্টাগ্ল্যান্ডিন I2 মানে প্রোস্টাসাইক্লিন, অর্থাৎ প্রোস্টাসাইক্লিন প্লেটলেট অ্যাগ্রিগেশন ইনহিবিশন করছে। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন এবং থ্রম্বোক্সান একটা অপরটার একদম অপোজিট ফাংশন। এই জন্য কী হয় যে থ্রম্বোক্সান A2 এবং প্রোস্টাসাইক্লিন একটা সান একটা মুন, অর্থাৎ একটা আরেকটার একদম অপোজিট, একদম দ্বিমুখী কাজ করে। আর আমাদের যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 F2 এটা ব্রঙ্কোডাইলেশন, ভ্যাসোডাইলেশন এবং ব্রঙ্কোডাইলেশন করে এবং কিডনিতে এরা কী করে? রেনাল হচ্ছে সার্কুলেশন বাড়াই দেয়। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 ব্রেন, কিডনি, স্মুথ মাসলে থাকে, এটা এর উল্টা, অর্থাৎ ভেসো কনস্ট্রিকশন এবং ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। এখন কোনগুলা কী কী ফাংশন করে এটা আমরা কীভাবে মনে রাখতে পারবো? আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন A B C থেকে I পর্যন্ত 9টা প্রোস্টাগ্ল্যান্ডিন আছে। এখন আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন সিতে আমরা জানি কনস্ট্রিকশন, কিন্তু এখানে তার উল্টাটা হবে, অর্থাৎ ডাইলিশন হবে। আর ডিতে হচ্ছে কনস্ট্রিকশন, তার মানে কি এর হচ্ছে উল্টাটা, অর্থাৎ ডাইলেশনের উল্টা কনস্ট্রিকশন হবে। তাহলে ডাইলেশন কনস্ট্রিকশন পরপর আসবে, ডাইলেশন কনস্ট্রিকশন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন ইটা কী করবে? ডাইলেশন করবে, এই যে ভ্যাসো ডাইলেশন প্রোস্টাগ্ল্যান্ডিন ই। আর প্রোস্টাগ্ল্যান্ডিন এফ কী করবে? ভ্যাসো কনস্ট্রিকশন করবে। ভ্যাসো কনস্ট্রিকশনের পাশাপাশি ব্রঙ্কো কনস্ট্রিকশনও করবে। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। এখন আমাদের এই যে আমাদের এখানে যে
সাইক্লোঅক্সিজেনেজ আছে কক্স 1 এবং কক্স 2। কক্স 1 মোস্ট টিস্যুতে থাকে এবং কক্স 1 মেইনলি হিমোস্ট্যাসিস এবং জিআই প্রোটেকশন অর্থাৎ এই কাজে সহায়তা করে, আর আমাদের কক্স 2 মেইনলি ইনফ্লামেশনে সহায়তা করে। তাহলে এই টোটাল পুরো অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্লামেশন এবং হিমোস্ট্যাসিস এবং ব্রঙ্কোডায়ালেশন এবং ব্রঙ্কোস্পাজম। অর্থাৎ তাইলে আমরা পরবর্তীতে ইনফ্লামেশন, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এবং হিমোস্ট্যাসিস অর্থাৎ হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, ঠিক আছে, এবং হচ্ছে কি হচ্ছে তারপরে হচ্ছে আমাদের ড্রাগ ইউজ ইন অ্যাস্থমা এবং পোস্টোগ্ল্যান্ডিন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের জানি পোস্টোগ্ল্যান্ডিন E2 এবং পোস্টোগ্ল্যান্ডিন F2 এটা কি করে যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমাই দেয়। এই জন্য পোস্টোগ্ল্যান্ডিন অ্যানালগ হচ্ছে পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্টেও ব্যবহার করা হয়। তাহলে এরা ইনফ্লামেশনে আমাদের পরবর্তীতে লাগবে, হিমোস্ট্যাসিসে প্লেটলেট হচ্ছে প্লেটলেট অ্যাক্টিভেটিং এইগুলাতে লাগবে, তারপরে হচ্ছে আমাদের ব্রঙ্কাস রিলেটেড অ্যাস্থমাতে লাগবে এবং হচ্ছে কি গ্যাস্ট্রিক আলসারে, পেপটিক আলসারে লাগবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম। Thanks for watching this video. Thumbs up the like button and subscribe button.